যেখানে প্রকৃতি কথা বলে খুব ধীরে। সূর্যটা এখানে অস্ত যায় আকাশ জুড়ে রং ছড়িয়ে। ঢেউগুলো আসে সংযত ছন্দে। ঝাউবনের ছায়ায় দাঁড়িয়ে থাকা বাতাস, বালির ওপর ছড়িয়ে থাকা ঝিনুক, সব মিলিয়ে এই জায়গাটার একটা স্থিরতা আছে, একটা প্রশান্ত গভীরতা আছে। ভিড় থেকে দূরে, সময়ের গতি থেকে আলাদা এই বীচ নিজের নিয়মেই বেঁচে থাকে আর আপনাকেও বাঁচতে শেখায়। হ্যাঁ, এটাই দুবলাগুড়ি, নিজের মতো করে থাকা এক শান্ত সমুদ্র তট। ওয়েলকাম টু ভবঘুরে মন। ঢেউগুলো যেমন একটার পর একটা আসে, ঠিক তেমনি গল্পও আসে অনুভূতির পর অনুভূতি নিয়ে। নমস্কার, আমি পায়েল। এই বিচের মাঝে দাঁড়িয়ে আজ আপনাদের শোনাবো আমার চোখে দেখা আর মন দিয়ে উপলব্ধি করা একটা গল্প। চলুন শুরু করা যাক। আমার যাত্রা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস যখন ছাড়লো, তখন মনে হচ্ছিল এই যাত্রাটা শুধু গন্তব্যের জন্য না, পুরো অভিজ্ঞতার জন্য। ট্রেন চলতে চলতে জানালার বাইরে বদলাতে থাকলো পরিবেশ, আর হাতে গরম গরম ঘুগনি, সব মিলিয়ে সময়টা যেন কেমন চোখের পলকেই কেটে যাচ্ছিল। অবশেষে প্রায় 4 ঘন্টার জার্নি শেষে আমি পৌঁছে গেছিলাম বালেশ্বর স্টেশনে। আমরা নেমে পড়েছি বালেশ্বর স্টেশনে। এখন ওভারব্রিজ দিয়ে উঠে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকেই আমাদের অটো দাঁড়িয়ে আছে। ক্যাম্প থেকে অটো পাঠিয়ে দিয়েছে, আমরা এই অটোতে করেই আমাদের ক্যাম্পে পৌঁছে যাব। এই অটোর ভাড়া এই বালেশ্বর স্টেশন থেকে ক্যাম্প পর্যন্ত 700 টাকা নেয়। এখান থেকে আমাদের ক্যাম্প পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার, ওই 1 ঘন্টা মতো সময় লাগবে। স্টেশন থেকে বেরিয়ে আমরা শহরের কোলাহলটা ধীরে ধীরে পেছনে ফেলে এগোচ্ছিলাম। অটোর চাকা ধীরে ধীরে এগিয়ে চলেছে গ্রামের সরু রাস্তা ধরে। দুপাশে নীরবতা যেন মাঝে মাঝেই ভেঙে যাচ্ছে পাখির ডাক, হালকা বাতাসের শব্দে। আমার মনে হচ্ছিল গন্তব্যের চেয়ে এই পথটাই যেন বেশি সুন্দর। দুবলাগুড়ি ট্রিপিলার ক্যাম্প থেকে আপনাদের সবাইকে স্বাগত। চলুন ভেতরটা দেখে নেবেন, এই ক্যাম্পটা কেমন, কটা রুম আছে আর বাকি সবকিছুর ডিটেলস। দীর্ঘ 5.5 ঘন্টা জার্নি করে এসে এই এখন ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে, ডাব। ঢুকতেই আপনাদের নজরে পড়বে, একদম ঢুকেই লেফট সাইডে রয়েছে, এটা হচ্ছে একটা ডাইনিং প্লেস। ওদিকে রয়েছে ফ্যামিলি টেন্ট, আর এই হয়েছে আরেকটা ডাইনিং প্লেস। আর এই পাশেও রয়েছে ওনাদের অনেক কটেজ, এই দিকেও রয়েছে কাপেল কটেজ। ফ্রন্ট গেট দিয়ে ঢুকেই ডান পাশে এগুলো রয়েছে কাপেল কটেজ, আর এদিকে রয়েছে টেন্ট। এই হলো আমাদের রুম। এই রুমে ঢুকেই বাদিকে রয়েছে মিরর, কিং সাইজ একটা বেড। এখানে 2 জন আর একটা বাচ্চা নিয়ে ভালো মতো থাকতে পারবে। আর শীতকালে আসতে তো 3 জনও থাকা যায়। আর আমরা নন এসি রুম নিয়েছি, কারণ এখন আমরা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে এসেছি, তাই এটা নন এসি রুমেই এখন হয়ে যাবে। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমে সমস্ত মডার্ন ফেসিলিটিসই আছে, আর ওভারঅল রুমটা ঠিকঠাক। আর একটা স্ট্যান্ড ফ্যানও দেওয়া আছে, কারণ যেহেতু এই রুমে আমার এসি নেই, তাই স্ট্যান্ড ফ্যানও দেওয়া আছে। ঠিকঠাক। আমি সবসময় আপনাদেরকে অনেস্ট রিভিউই দিয়ে থাকি। তো এখানে আমার একদিনের জন্য পড়েছিল পার হেড 1600 টাকা করে থাকা খাওয়া নিয়ে। আর এই যে টেন্টগুলো রয়েছে, এগুলো 1300 টাকায় পাওয়া যায়। পেছনের যে কটেজটা দেখা যাচ্ছে, ওটাতেই আমি আছি। এই দিকটাতেও রয়েছে সব সুন্দর সিঙ্গেল কটেজ। ওই দিকেই হচ্ছে আমাদের ক্যাম্পটা ছিল, সেই ক্যাম্প থেকে 50 মিটার মতন হেঁটে এসে এই দিকটাতে সোজা একদম এই আই লাভ দুবলাগুড়ি এই স্পটটা রয়েছে। আর এইখান থেকে এদিক দিয়ে খানিকটা হেঁটে গেলে 2-3 মিনিট মতন বিচে পৌঁছে যেতে পারবেন।
এই ঝাউবনের ভেতর দিয়ে হাঁটলে মনে হয় যেন শব্দগুলো কথা বলার আগে দুবার ভাবছে। এই নীরবতার মাঝেই গাছগুলো যেন পাহারা দিচ্ছে সমুদ্রের পথে যাওয়া প্রতিটা গল্পকে। এতক্ষণ পথ জুড়ে যে নীরবতা ছিল, এখানে এসে তা মিলিয়ে যায় ঢেউয়ের শব্দে। ওই পেছনের দিকে রাস্তাটা দিয়ে আমরা আসলাম, এদিক দিয়ে সোজা চলে আসলেই বিচ। আর এই রাস্তাটার দুপাশে রয়েছে অনেক স্ন্যাক্সের দোকান, যেখানে চা, কফি, ম্যাগি, তারপর টুকটাক স্ন্যাক্স পাওয়া যায়। তারপর এখান দিয়ে সোজা সাদা বালির উপর দিয়ে এগিয়ে গেলেই সামনেই রয়েছে বিচটা। বিচের যে সমুদ্রটা সাধারণত বেশিরভাগ সময় অনেক দূরে থাকে, শুধু জোয়ারের সময় জলটা অনেকটা পাড়ের কাছে চলে আসে। দুবলাগুড়ি বিচের মেন সৌন্দর্য হচ্ছে এখানকার সুন্দর ঝাউবন, আর তার ঠিক বিপরীত দিকেই রয়েছে সমুদ্র। আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ সমুদ্রগুলো ভীষণ ঘিঞ্জি হয়ে গেছে, আর ঝাউবন তো প্রায় দেখাই যায় না। তাই যারা আপনারা ফটো তুলতে ভালোবাসেন, নিরিবিলি পরিবেশ পছন্দ করেন, একটা বা দুটো দিন প্রিয়জনের সাথে বা বন্ধু বান্ধবের সাথে কাটাতে চাইছেন, তারা কিন্তু দুবলাগুড়িতে চলে আসতেই পারেন। আর যারা ফটো তুলতে পছন্দ করেন না, শুধুমাত্র ছুটি কাটাতে আসতে চাইছেন, তাদের জন্য এই পরিবেশটা ভীষণই সুন্দর। কারণ এটা সত্যি এখনো পুরো ভার্জিন, এখানে আপনি শান্তিতে ছুটি কাটাতেই পারেন। ক্যামেরা অন করলেই সিনেমা শুরু হয়ে যায়, লোকেশনটাই যেন একটা ফিল্মের সেট। মানচিত্রে ছোট একটা নাম দুবলাগুড়ি, কিন্তু এর অনুভূতিটা বিশাল। এই বিচে আছে নীরবতার সাথে রাইড উপভোগ করার সুযোগ। দুবলাগুড়ি বিচে দু রকমের রাইড আপনারা এনজয় করতে পারবেন। একটা হচ্ছে মোটর বাইক রাইড, আরেকটা হচ্ছে এখান থেকে বোটিং করানো হয়। বোটিং এর ডিটেইলসটা সামনেই থাকছে। কত করে বোটিং? বোটিং 300 টাকা করে পার হেড। পার হেড? আচ্ছা, কতজন যেতে পারে ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম 12 জন। আচ্ছা, কটা থেকে হয় এখানে? জল আসলে আরম্ভ। আচ্ছা, বিকেল পর্যন্ত? সারাদিন হয়? আজকে কি মাছ পেলে বলো? এই আজকের মাছ আছে, কন্টিয়া মাছ আছে, আর ফার্সি আছে, হ্যাঁ, আর ওই মোটা ফাঁসি আছে। ও আচ্ছা, কখন গিয়েছিলে? এই 4:30 5টা দিকে। আচ্ছা, এখানে কি সমুদ্রটা অনেকটা পেছনে? তুমি হেঁটে হেঁটে আসছিলে সমুদ্রের জলের মধ্যে দিয়ে, আমি দেখতে পেলাম। হ্যাঁ তাই? আর এই অবধি আসে? হ্যাঁ, ওই এইখান থেকে চলে আসে। কখন আসে? এই আর 1 ঘন্টা পরে চলে আসে। ওই জোয়ারের টাইমটাতে আসে না? হ্যাঁ। দাদু মাছ ধরে এনেছে, আমার অনুরোধে উনি মাছটা খুলে দেখাচ্ছে, নাহলে উনি বাড়িতে গিয়েই খুলতো। বা আজকে অনেক মাছ পেয়েছে, জাল দিয়েই তো না সব? বিচের সৌন্দর্য উপভোগ করে ঢেউয়ের পাশে একটু ডাব খেয়ে নিয়ে রওনা দিলাম ক্যাম্পের দিকে একটু বিশ্রাম নেওয়ার জন্য। এখন আমরা চলে এসেছি দুপুরবেলা লাঞ্চ করতে। আজকে আমাদের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, আর রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট মাছের কারি, আর রয়েছে একটা মিক্সড ভেজ, স্যালাড, আর চাটনি, পাঁপড়। আবার খেতে খেতে একটু লেটই হয়ে গেল আজকে। বেশ ঘরোয়াই লাগছে খাবারটা। আমি খুব ঘরোয়া খাবার পছন্দ করি, অতটা জার্নি করার পর একটু ঘরোয়া খাবার পেলে বেশ ভালোই লাগে। সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে, দিনের আলো নরম হয়ে আসছে, আর আমি আবার ঝাউবনের পথ ধরেছি বিকেলের সমুদ্রটাকে নতুন করে দেখার জন্য।
দেখুন, আপনারা দীঘা মন্দারমণিতেও বিচ পেয়ে যাবেন, কিন্তু দুবলাগড়িতে বিশেষত্ব কি? এটা একটা ভার্জিন বিচ, তার সাথে সাথে এখানকার এই ঝাউবন এত সুন্দর লাগছে, পুরো শান্ত নিরিবিলি। এই ঝাউবানটার মধ্যে দিয়ে যেতে যেতে আমার ভীষণ ভালো লাগছে। আমি বিচ সাইডে অনেকই গেছি, কিন্তু দুবলাগড়ি বিচের এই যে চারপাশের ঝাউবনটা আমার সব থেকে ভালো লেগেছে। এখানকার এই শান্ত পরিবেশ, সাথে বিভিন্ন রকমের পাখির ডাক আমার এত ভালো লাগছে। আমি যদি একটু চুপ করি, আপনারা বুঝতে পারবেন চারপাশে কত রকমের পাখি ডাকছে। এখানে আমি একটা পাখি দেখলাম, যেটা একটু ধূসর বর্ণের, গায়ে একটু ডোরাকাটা দাগ রয়েছে, আর মাথার মধ্যে একটা ঝুঁটি আছে, যেটা একদম নতুন, আমি আগে কখনো দেখিনি। গাছের ছায়া আর বালির পথ, আর সামনেই সমুদ্রের গোপন ডাক। যদি হন প্রকৃতি প্রেমী আর নিরিবিলিতে একটা উইকেন্ড কাটাতে চান, তাহলে আপনাকে চলে আসতেই হবে এই বিচে। সামনের সমুদ্রটা নিঃশব্দে শুয়ে আছে। একটু পরেই সূর্য অস্ত যাবে, আকাশের রং বদলাবে, আর জলরাশির গায়ে সেই শেষ আলোর ছোঁয়াটা পড়বে। সমুদ্র তখন আরো গভীর, আরো নীরব হয়ে উঠবে। ঢেউয়ের সাথে যে ঝিনুকগুলো ভেসে এসেছিল, আমি সেগুলো নিজের মনেই কুড়োচ্ছিলাম, যেন আমার কোনো তাড়া নেই। আমি একদম নতুন ক্রিয়েটার, আপনাদের কাছে লাস্ট 6-7 মাস ধরে ভিডিও নিয়ে আসছি। আপনারা অনেকেই আমাকে অত অল্প সময় অনেক ভালোবাসা দিয়েছেন। অনেকেই হয়তো এখন দর্শক আছেন যারা আমাকে নতুন দেখছেন, তাই নতুন যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর তারপর পুরো ভিডিওটা দেখতে থাকবেন। ভানুদেবতা বিদায় নেওয়ার পরই শশী রাজা আকাশ জুড়ে ছড়িয়ে দিলেন তার শান্ত সৌন্দর্য। আর ওদিকে সারমেয় দাদা আমার ফেরার পথে সঙ্গী হয়েছিল। বিচ থেকে আমরা এখন সন্ধ্যাবেলায় আমাদের ক্যাম্পে ঢুকছি। দেখে তো দারুণ লাগছে, ক্যাম্প একদম রঙিন আলোয় আলোকিত হয়ে উঠেছে। সন্ধ্যাবেলায় বিচে ফিরেই চলে এসেছে গরম গরম চা, আর তার সাথে ভেজ পকোড়া। রঙিন আলো, বনফায়ারের গরম তাপ আর বারবিকিউ, এই সবকিছু দিয়ে সন্ধ্যাটা বেশ ভালোই জমে উঠেছিল। আমরা ডিনারে চলে এসেছি, চলুন দেখে নেওয়া যাক আজকে ডিনারে কি কি আছে। ডিনারে রয়েছে রুটি ভাত দুটোই পাওয়া যায়, আমরা রুটি বলেছিলাম, তো রুটি আছে, আর আছে চিকেন আর মিক্স ভেজ স্যালাড। এবার ডিনার শেষে ঘুমের দেশে যাওয়ার পালা। প্রভাত হতেই সোনালি সকালের আলোয় ধীরে ধীরে চারপাশটা ছুঁয়ে গেল। রাতের নীরবতা ভেঙে নতুন দিনের উষ্ণ আলোয় সবকিছু আবার জেগে উঠল। টিপিলার ক্যাম্পে আজকে আমাদের সেকেন্ড দিন। আজকে সকালবেলার ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। তো এই ব্রেকফাস্ট আজকে কি কি আছে দেখে নিই। লুচি, আর রয়েছে ঘুগনি, ডিম সিদ্ধ আর মিষ্টি। ব্রেকফাস্ট করার পর আমাদের অটো দাদা চলে এসেছে। এখন আমরা যাব বুড়িবালামের সাইট সিনে, আর তারপর বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। এরপর আমরা যেখানে যাচ্ছিলাম সেই জায়গার ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অনেক বেশি। সামনেই ওই যে দেখা যাচ্ছে বিখ্যাত বুড়িবালাম নদী, যার তীরেই হয়েছিল
সেই ঐতিহাসিক বুড়িবালামের যুদ্ধ। তোমাদের এই যে বুড়িবালাম নদী, এটা নিয়ে কি বিশেষত্ব? মানে লোকেরা দুবলাগুড়ি ঘুরতে আসলে এখানে কেন আসবে, কি দেখার মতো আছে? এখানে বাঘা যতীন ছিল, লড়ি হয়েছিল মানে ইংরেজ সহিত। মানে এখানেও আছে, মানে একটা গড় আছে ইংরেজ, সামনে লড়ি হয়েছিল, বাঘা যতীন লোক দেখতে আসে। সামনে মোহনা আছে, সমুদ্র আছে, আর সেখানে বাঘা যতীন লড়ি হয়েছিল, জঙ্গলটা আছে। আচ্ছা, ওটাই দেখানো হয় তো? আর এখানে পার পার্সন কত করে নেওয়া হয়? 400। আচ্ছা, আর যদি অনেকজন আসে তাহলে কিছু কনসেশন করা যাবে। মানে আমরা যদি মানে একটা পর্তা পড়ে, হ্যাঁ, সেই জন্য যদি 4 জন 5 জন কি 6 জন থাকে তাহলে একটা কনসেশন করা যায়। আর সারাদিন নাহলে 400। সারাদিনই কি এটা হচ্ছে? হ্যাঁ, সারাদিন। আমাদের নৌকোটা ধীরে ধীরে নীরবতাকে সাথে করে নিয়ে এগিয়ে চলল তার গন্তব্যের দিকে। বোটিং করে এসে আমরা এখন পৌঁছে গেছি ঐতিহাসিক বুড়িবালাম যুদ্ধের যে জায়গা সেইখানে। এই জায়গায় এসে আমার মনে হচ্ছে ইতিহাসের যুদ্ধ তো থেমে গেছে বহু বছর আগে, কিন্তু তার আওয়াজ যেন আজও শোনা যায় এই মোহনার পাশে। এই জায়গাটা লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। এখানে অনেক সুন্দর লাল কাঁকড়া দেখা যায়, পাখি ঝাঁকে ঝাঁকে উঠছে। এই যে লাল কাঁকড়া, যে লাল কাঁকড়া এই ভাই একটা ধরেছিল, আমিও দেখলাম জীবনে প্রথমবার। আমরা যে বোটিং করে এই জায়গাটাতে এসেছি, এখানে এসে আমার সব থেকে ভালো লাগছে এখানে পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে, যেন ওরা প্রচুর খুশি। জাস্ট দেখুন পাখির ঝাঁকটাকে। বিশাল আকারের একটা জলশঙ্খ পেয়েছি আমি এখানে। কোনো জায়গায় পারফেক্ট হয় না, সব জায়গারই কিছু না কিছু খামতি থাকে। আর পরিবেশ কতটা সুন্দর, কতটা উপভোগ্য, সেটা নির্ভর করে প্রত্যেকটা মানুষের নিজের চাহিদার উপরে। আমি এখানে যখন আসছিলাম বোটিং এ, তখন আমার একটা জিনিস দেখে খুব খারাপ লাগছিল, কিছু বাঙালি পর্যটক জায়গাটার নাম নিয়ে খুব বাজে কথা বলছিল। তো আপনাদের কাছে অনুরোধ, যদি ভালো নাও লাগে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গা সম্পর্কে খারাপ কথাটা বলবেন না। বিচ আমি অনেক ঘুরেছি, কিন্তু এই দুবলাগুড়ি জায়গাটা আমার আলাদা করে ভালো লেগেছে। তার পেছনে কারণ হচ্ছে আমি ইতিহাসকে অনেক ভালোবাসি। ইতিহাস পড়তে, ভূগোল পড়তে আমার খুব ভালো লাগতো। তো এই জায়গাটার সাথে একটা ঐতিহাসিক কাহিনীও যেহেতু জড়িয়ে আছে, তাই আমার বেশ ভালো লেগেছে। দুবলাগুড়ি থেকে 30 মিনিট দূরত্বেই রয়েছে এই বুড়িবালাম নদী, যার সাথে আমাদের বাঙালি স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখার্জি, অর্থাৎ যাকে বাঘা যতীন বলা হতো, তার নাম জড়িত। সেই বুড়িবালামের যুদ্ধ ইতিহাসে পড়েছিলাম সেই কারণে। তো দুবলাগুড়িতে এসে সুন্দর ঝাউবন, তার সাথে বীচ আর এই ঐতিহাসিক প্রেক্ষাপট, সবকিছু মিলিয়ে এই জায়গাটা আমার কাছে আলাদা রূপে ধরা দিয়েছে। বেশ ভালো লেগেছে। এই নরম বালির পথটা আমাকে টেনে নিয়ে যাচ্ছে তার নিজের কাছে। পায়ের ছাপ রেখে রেখে আমি এগিয়ে যাচ্ছি। এই দ্বীপের গল্প শেষ করে আমরা আবার বোটে উঠে পড়েছিলাম। চারপাশে নানান ট্রলার, প্রচুর পাখি আর এই সুন্দর সমুদ্রের দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম আরেক জায়গায়। সেখানে কি আছে বলুন তো? সুন্দর সুন্দরী গাছ, নীরবতা আর মাঝে আমাদের এগিয়ে চলা নৌকো। মাঝি দাতাদের মুখে শুনলাম এইসব স্থানেই নাকি সেই বুড়িবালামের যুদ্ধ হয়েছিল।
অবশেষে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না।